আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওয়ালাইকুম। হচ্ছে ৫টা মিনিট একটু ওয়েট করি সবার জন্য। আরো কিছু স্টুডেন্ট জয়েন করার কথা। তো আমরা ইনশাল্লাহ ৯টা ৫-এ শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মেনলি আজকে আমাদের এই সেশনটা হচ্ছে সবার জন্য ওরিয়েন্টেশন সেশনও বলা যেতে পারে, আবার এটা ডেমো সেশন আর কি একটা। মানে এখন পর্যন্ত আমাদের সাথে প্রায় 100+ স্টুডেন্ট আমাদেরকে এই ল্যাবে জয়েন হওয়ার জন্য ইন্টারেস্ট শো করছেন, বাট ওনাদের সাইড থেকে ওনারা চাইছিল যে ওরিয়েন্টেশন সেশনটা করে দেন আর কি ডিসিশন নেবেন যে
আহ এই ল্যাবটা ওনাদের সাথে অ্যালাইন করে কিনা। এই ল্যাবে ওনাদের পার্সোনাল কিছু কোয়েরি ছিল, ওইগুলো সুপারভাইজারের সাথে ক্লিয়ার হতে চাচ্ছিল। তো আলাদা আলাদা ভাবে হোয়াটসঅ্যাপে কথা বলে অথবা অ্যাপে কথা বলে এনশিওর হওয়ার চেয়ে আমাদের মনে হলো একটা সেশন যদি আমরা দিতে পারি, ওইটার থ্রুতে আসলে সবাই সবার ডাউট গুলা ক্লিয়ার করতে পারবে। তো মোটামুটি আমরা সবাইকে রিচ করছি, সবাইকে মেল করা হয়েছে ক্লাস লিংক। বাট আমরা অন্ততপক্ষে আশা করছিলাম, যেহেতু 100+ স্টুডেন্ট ইন্টারেস্ট শো করছে, ওইখান থেকে 20 থেকে 30 জন মিনিমাম জয়েন করবে, বাট এখন পর্যন্ত 6 থেকে 7 জন জয়েন করছে। তো আমরা আশা করি যে বাকিরাও দ্রুততম সময় জয়েন করবে। আর আপনারা যারা অলরেডি জয়েন করছেন টাইমলি, আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইন্টারেস্ট শো করছেন ওনাদেরকে আমরা এই ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। আর পাশাপাশি বাট ওনারা হচ্ছে ওনাদের যে কোয়েশন গুলো ছিল ওইগুলো আর কি করতে পারলো না এখানে। তো বাট আপনারা যারা জয়েন আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আপনাদের যত ধরনের কোয়েশন আছে ভাইয়ের সাথে ক্লিয়ার হয়ে নেবেন, যেন ল্যাবে আসলে জয়েন করলে আপনারা টিল এন্ড পর্যন্ত এই ল্যাবটা কন্টিনিউ করতে পারেন। আসলে আমার মনে হয়, বা আমার না, এটা আমাদেরই মনে হয় যে আপনার ল্যাবে জয়েন করার পরে 1-2 মাস পর মোটিভেশন হারাই ফেলে বা কিউরিসিটি চলে গেছে, সেই ক্ষেত্রে চলে যাওয়ার চেয়ে আপনারা যদি এই ডেমো সেশন গুলা করার পর আপনার ল্যাবে জয়েন না করেন, ওইটা ভালো আর কি। কারণ আমরা চাই যে স্টুডেন্টরা ল্যাবে জয়েন করবে ওনারা একদম ফার্স্ট টু লাস্ট থাকবে। আমরা আমাদের সাইড থেকে এনশিওর করি যে আপনারা যদি আমাদের ল্যাবে জয়েন করেন, আপনি একদম টিল এন্ড পর্যন্ত থাকেন, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি পাবলিকেশন নিয়ে বের হতে পারবেন। শুধু পাবলিকেশন না, আপনাদের যে মেইন গোল রিসার্চটা শিখা, ওই রিসার্চটা আপনারা শিখতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ল্যাবে জয়েন করবেন ওই মোটিভেশনটা নিয়েই জয়েন করবেন যে আমি একদম লাস্ট পর্যন্ত এই ল্যাবটা কন্টিনিউ করব। তো আমি প্রথমেই একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, পরবর্তীতে হাসিব ভাই হচ্ছে ওনার মেইন সেশনে চলে যাবেন। তো ওই জায়গা থেকে আমি যদি বলি, আমাদের রিসার্চ বাডির যেহেতু এখনো সবাই জয়েন করে না, আমি আসলে একটু চেষ্টা করব 10 মিনিটের ভিতরে শেষ করে ফেলার জন্য। 7 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আহ আমাদের রিসার্চ বাডির জার্নিটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের রিসার্চ বাডির যাত্রা শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখে। যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবে, রিসার্চে শিখবে, রিসার্চে শিখতে শিখতে তারা পেপার পাবলিকেশন পর্যন্ত যাবে, যেখানে এই সব কিছুই কন্ডাক্ট হবে একটা ভার্চুয়াল লেভেল থ্রোতে। এখানে আপনারা আমরা স্টুডেন্ট আর সুপারভাইজারদেরকে কানেক্ট করাই দিচ্ছি, আপনারা এখানে কাজ করবেন আর শিখবেন, পাবলিকেশন পর্যন্ত যাবেন, এজ এ রিসার্চার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। যে সাপোর্টটা আপনার অন্য কোথাও পান না, আমরা চেষ্টা করি এই জায়গাতে যেন আমরা আপনাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি। মেইনলি এই রিসার্চ বাডি নিয়ে কাজ করার পিছনে আমাদের একটা জার্নি আছে, সেটা হচ্ছে আমরা যারা সরি আমরা যারা রিসার্চ জার্নিটা শুরু করি, আমরা মেইনলি দুইটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি। একটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব, আর একটা হচ্ছে আমি কার সাথে রিসার্চ করব। এই দুইটা প্রবলেম আমার মনে হয় যারা এখন পর্যন্ত মানে রিসার্চ শুরু করেন, আপনারা সবাই এই প্রবলেমটা ফেস করছেন, যে আপনি কি নিয়ে রিসার্চ করবেন আর কার সাথে রিসার্চ করবেন। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে দরকার, যেখানে স্টুডেন্টদেরকে আমরা ওদের পছন্দের সুপারভাইজারের সাথে কানেক্ট করাই দিতে পারবো, যেখানে ওরা কাজ শিখতে পারবে একদম বিগিনার স্টেজ থেকে। এখন আপনারা যারা ল্যাবে জয়েন করেন, দেখা গেছে একটা ল্যাবে যদি 20 জন থাকে, এখানে হয়তো বা 5-7 জন আছেন যে একদম কিছুই জানে না, মাত্র স্টার্টিং রিসার্চের। আবার 5-7 জন এমন থাকে যে মোটামুটি কাজ জানে। আবার এরকমও কয়েকজন স্টুডেন্ট থাকে যারা অলরেডি 1-2টা পেপার পাবলিশ করে ফেলছে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কে কোন লেভেলে আছেন ওই জিনিসটাও সুপারভাইজারের সাথে ক্লিয়ার হয়ে নেবেন, যে ভাই আমি একদম কিছুই জানি না অথবা মোটামুটি ভালোই কাজ জানি, আমাকে ওইভাবে গাইড করেন। দেন আশা করি সুপারভাইজারের জন্য ইজিয়ার হবে আপনাদের, কাকে উনি কিভাবে গাইড করবেন আর কি, এই ব্যাপারটা। আচ্ছা,
এই যে ফিল্ডের সাথে কথা বলে। আচ্ছা, এবার আসি, আপনারা যখন ল্যাবে জয়েন করবেন এরপরে কিছু রুলস এন্ড রেগুলেশন। ভাইয়ার কথা কি কেটে কেটে যাচ্ছে? ইউ দেখা গেছে যে আপনার এই যেটা আমাদের উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন এইভাবে হচ্ছে। তো এই জায়গা থেকে আপনারা জাস্ট উইকলি সেশনের জন্য ওয়েট করবেন না, আপনার চেষ্টা করবেন অল টাইম সুপারভাইজারের সাথে কানেক্ট থাকা। মেইনলি আমাদের রিসার্চের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কানেক্ট থাকা সুপারভাইজার এন্ড স্টুডেন্ট। ওরা আসলে কত বেশি কোঅপারেট করতেছে একজন আরেকজনের সাথে, তাহলে দেখবেন যে আপনাদের কাজগুলো অনেক ফাস্ট আগায় যাচ্ছে। এখন ধরেন আজকে হচ্ছে রবিবার, আপনাকে সুপারভাইজার কোন একটা টাস্ক দিয়ে দিল। এখন আপনি যদি জাস্ট ওয়েট করেন আমি নেক্সট রবিবার যখন হবে তখন সেশনের দিন সুপারভাইজারের সাথে শেয়ার করব, বাট আপনার কাজ শেষ হয়ে গেছে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই, তখন আপনি 2 দিন পিছিয়ে গেলেন না? আপনার যখন শেষ হবে আপনি তখনই এটা অ্যাপে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন আর কি, যে ভাই আমার অলরেডি এই যে টাস্কটা দিছিলাম ওইটা আমি কমপ্লিট করে ফেলছি, আমার পরবর্তী টাস্কটা কি হবে ওইভাবে আমাকে একটু গাইড করেন। তাহলে দেখবেন যে আপনাদের কাজগুলো অনেক ফাস্টার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যখন ল্যাবে জয়েন করি, মানে আজকেও এরকম একটা প্রবলেম ফেস করছি আমি, যদিও বারবার করে ওরিয়েন্টেশন সেশনে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে, যে আপনাদের যখন টার্ম ফাইনাল চলে আসে তখন অনেকের কাছে মনে হয় যে আমি 1-1.5 মাস একটু পজ রাখি পরে আবার কন্টিনিউ করব। কিন্তু দেখা যায় আপনি যখন 1 মাসের জন্য পজ রাখলেন, আপনি আপনি যখন একটা রিসার্চে 1-2 মাস কন্টিনিউ করে ফেলছেন, যেমন ওই স্টুডেন্টটা অলরেডি 2 মাস কন্টিনিউ করছে, এখন 2 মাস কন্টিনিউ করার পর কিন্তু অলরেডি সুপারভাইজার আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিয়েছে, একটা টপিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো টার্ম ফাইনাল চলে আসছে, 1-1.5 মাসের জন্য আমি একটু পজ রাখতে চাচ্ছি, আমি ওই মাস থেকে আবার শুরু করব, তাহলে দেখেন আপনার জন্য পুরোটা গ্রুপ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বলতে পারেন তাহলে কি আমি পরীক্ষা বাদ দিয়ে রিসার্চের কাজ করব নাকি? অবশ্যই না। আপনি চাইলে পরীক্ষার পাশাপাশিও কিন্তু রিসার্চের অ্যাক্টিভিটিসটা চালাই যেতে পারেন, পুরোটা আসলে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। এখন দেখা যায় আমাদের যে 4-5 দিন গ্যাপে গ্যাপে পরীক্ষা হয়, তো আপনি যেদিন পরীক্ষা দিয়ে আসলেন ওই দিন 2 ঘন্টা সময় বেশি দেন রিসার্চে, অন্য দিনগুলো আপনি আপনার একাডেমিক লেখাপড়া করেন, এতে তো করে সমস্যা নাই। তো বাট আপনাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, কেউ ল্যাব গুলাতে জয়েন হওয়ার পরে 1-2 মাস পরে আপনার কিউরিসিটি চলে গেছে, ফ্যান্টাসি আর নাই, আপনি মোটিভেশন পাচ্ছেন না, টাইম প্রবলেম হচ্ছে, দেন টার্ম ফাইনাল চলে আসছে, ওই রকম এক্সকিউজ গুলো দেখায় কি অফ রাখেন, এতে করে পুরোটা গ্রুপের উপর ওইটার ইফেক্ট পড়ে। আর শুধু যে গ্রুপের উপর পড়তেছে এমন না, আপনি যখন আবার ধরেন এই 1 মাস বা 1.5 মাস পরে আসবেন দেখবেন যে ওই গ্রুপে আর আপনি কাজ করতে পারতেছেন না, কারণ ওরা অলরেডি অনেক দূর আগাই গেছে। প্লাস আপনি আবার যখন নতুন করে কাজ শুরু করবেন, আগের যে 2 মাস ওই 2 মাস কিন্তু অলরেডি শেষ, আপনাকে আবার নিউ করে স্টার্ট করা লাগবে কাজ। তো ওই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা ল্যাবে জয়েন করবেন অবশ্যই ওই মানে ইচ্ছাটা রাখবেন যে আমি ফার্স্ট টু লাস্ট উইথাউট এনি ব্রেক আমি এই জিনিসগুলা একদম কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবো যে কতটুকু যেতে পারি। আপনি একদম এন্ড পর্যন্ত যান, তখন যদি দেখেন যে কোনো আউটপুট পান নাই তখন আমাদেরকে বললেন যে ভাই আপনাদের প্ল্যাটফর্মে একটা ল্যাবে জয়েন হয়েছিলাম, এখন আমি তো কোনো আউটপুট পাইনি, তখন আমরা প্রয়োজনে আপনাকে পুরো রিফান্ড দিয়ে দিব। বাট অবশ্যই সেক্ষেত্রে আপনি যে ফুল ডেডিকেশন নিয়ে কাজ করছিলেন বা আপনি যে আসলে সবকিছু আপনার এন্ড থেকে আপনি ক্লিয়ার ছিলেন ওই জিনিসটা শো করা লাগবে। আমরা আসলে ম্যাক্সিমাম টাইম যেটা দেখি আমাদের সুপারভাইজাররা প্রপার ডেডিকেটেড থাকে, ওনারা চেষ্টা করেন ওনাদের সাইড থেকে সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করার জন্য, বাট আমরা ডিসঅ্যাপয়েন্ট হই স্টুডেন্টদের সাইড থেকে, স্টুডেন্টরা ওই লেভেলের সাপোর্ট আসলে সুপারভাইজারকে করে না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই চেষ্টা করবেন সুপারভাইজারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করার জন্য, তাহলে আপনাদেরই রিসার্চ ওয়ার্কটা অনেক ফাস্টার হবে। আরেকটা যে ব্যাপার, যেহেতু আমরা এখানে সবাই রিমোটলি কাজ করি, তো সেক্ষেত্রে অবশ্যই ক্লাসগুলোকে একটু ইন্টারেক্টিভ করার ট্রাই করবেন, সুপারভাইজারের সাথে সর্বোচ্চ লেভেলের কোঅপারেট করার ট্রাই করবেন, যেন ক্লাসগুলো আপনারাও করে মজা পান, সুপারভাইজারও যেন আপনাদেরকে বুঝায় মজা পায়। আলটিমেটলি যেন যেটা আমাদের গোল, আমি বারবার করে বলতেছি যেটা আমাদের গোল, ওই গোলটা যেন আমরা অ্যাচিভ করতে পারি পারস্পরিক কোঅপারেশনের মাধ্যমে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মোটিভেশনটা নিয়ে আপনারা আজকের এই সেশনটাতে জয়েন হয়েছেন, এই মোটিভেশনটা এই ল্যাবের এন্ড হওয়া পর্যন্ত কাইন্ডলি রাখবেন। তো আমার সাইড থেকে মোটামুটি এই জিনিসগুলা শেয়ার করার দরকার ছিল।
বলে আমি আসলে শেয়ার করছি। আমি আর বাকি ক্লাসে কোথাও কোনো ডিস্টার্ব করবো না আশা করি। আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনি আপনার মতো করে রেস্ট অফ দ্য সেশন কমপ্লিট করতে পারেন আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তো গাইস তোমরা একটু বলো তোমাদের ইকোনোমেট্রিক্স এর অবস্থা কতটুকু, কেউ যদি একটু বলো, একটা আইডিয়া নিতাম। কারো কোনো ইকোনোমেট্রিক্স নিয়ে আইডিয়া নেই? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। কিন্তু কেউ তো আপনার দেখে কথা বলে না। আপনার যারা জয়েন আছেন কাইন্ডলি একটু, যদি না থাকে তো না বলবেন, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, বাট যেটা আমি বললাম আর কি, একটু কোঅপারেট করবেন। কোঅপারেট না করলে তো আসলে ক্লাসটা ওইভাবে ইন্টারেক্টিভ হবে না। আচ্ছা, সো আমি যেটা বলি সেটা হচ্ছে এইটা, এখানে তুমি হয়তো কোনো রিসার্চ পেপার আউটপুট হিসাবে পাবে না মানে এই ক্লাসে, বাট ইউ আর গোয়িং টু লার্ন আরসিটিস। আমি যতটুকু জানি বাংলাদেশের অ্যাটলিস্ট আন্ডার গ্রেড লেভেলে, আই ডোন্ট নো মাস্টার্স লেভেলে পড়ায় নাকি, পড়ানোর কথা না, কারণ ওগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল অনেক। আরসিটি মোটামুটি বাংলাদেশে পড়ানো হয় না, ডেভেলপমেন্ট ইকোনেও মেবি পড়ানো হয় না। সো এটা খুব, মানে এটা যদিও বাংলাদেশের অনেক অর্গানাইজেশন এই আরসিটি নিয়ে কাজ করে, মনে করো বিআইজিটি বা মনে করো আই ফার্ম, অনেক অর্গানাইজেশন আছে থিঙ্ক ট্যাঙ্ক, স্টিল ওরা কিন্তু মানে এটা নিয়ে কোনো ইয়ে নেই, পড়াশোনা নাই আলাদা করে আমাদের ইউনিভার্সিটি লেভেলে, স্কুল লেভেল হোক ইউনিভার্সিটি লেভেল হোক। সো আমি এই ক্লাসটা নিতে চাচ্ছি বিকজ আমি হচ্ছে আরসিটি শিখাতে চাই। এখন আরসিটি তুমি যদি নিজে একটা বই খুলে পড়তে চাও, অনেক থিওরি, অনেক মডেল, অনেক ম্যাথমেটিক্যাল হয়ে যায়। সো মানুষের পক্ষে ওটা বোঝা কঠিন, একদম মানে লেম্যানদের জন্য এটা কঠিন, ঠিক আছে? তো যেই কারণে আর কি আমার ইচ্ছা হইলো যে আমি অর্গানাইজেশনটা জয়েন করি, এন্ড দেন আমি হয়তো একটু আরসিটি শিখাইতে পারবো হয় মানুষকে, যেহেতু আমি পারি। ঠিক আছে, ইটস মোর ইটস, এটা একটা ক্লাসের মতো আসলে। তোমাকে হয়তো ছোটখাটো হোমওয়ার্ক দিতে পারবো, তুমি এখানে আরসিটি শিখবে, এন্ড ইয়া দ্যাটস ইট। তুমি আরসিটি শিখবে, তুমি হয়তো এটা পরে অন্য কোনো পেপারে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখন আমাকে একটু প্লিজ তোমরা একজন হলেও একটু বলো যে তোমরা আরসিটি কি কখনো শুনেছো? না, কখনো এটা নিয়ে কোনো পড়াশোনা করা হয় নাই। রাইট, হয় না হয়তো, অনেকে হয়তো জাস্ট টপিকটার নাম হয়তো শুনেছে। সো আরসিটি হলো একটা ইকোনোমেট্রিক মেথড, বেসিক্যালি এক্সপেরিমেন্টাল ইকোনমিক্স এর একটা পার্ট, যেখানে হচ্ছে অনেকটা, আমরা জানি যে ভ্যাকসিন ট্রিটমেন্ট যখন করা হয়, ট্রিটমেন্ট গ্রুপ থাকে, কন্ট্রোল গ্রুপ থাকে। তোমরা কি এই দুটা টার্ম কখনো শুনেছো, ট্রিটমেন্ট কি কন্ট্রোল কি? জি। আচ্ছা, তো ট্রিটমেন্ট গ্রুপকে ট্রিটমেন্টটা দেওয়া হয়, কন্ট্রোল গ্রুপকে কিছুই দেওয়া হয় না। তারপর কি হয়, টেস্ট করা হয় একটা সময়ের পরে বা এক্সিকিউশনের পরে, দেখা হয় যে কেউ মানে কোনো কি ইমপ্রুভমেন্ট বা ডেটেরিওরেশন যাই হোক কিছু হয়েছে নাকি। এটাই তো গোল, রাইট? এইটাকে অ্যাকচুয়ালি আরসিটি বলা হয়। ঠিক আছে, সো এই জিনিসটা অনলি ইকোনমিক্সে না, অনলি মেডিকেল সায়েন্সে না, এটা অনেক জায়গায় ব্যবহার হয়, স্পেশালি ডেভেলপমেন্ট স্টাডিজে বেশি ব্যবহার হয়, যেটা আর কি আমাদের বাংলাদেশের মতো দেশে খুব জরুরি। যেমন তোমরা যদি ব্র্যাকের ব্যাপারে জেনে থাকো, ব্র্যাকের একটা প্রোগ্রাম আছে, আলট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রাম। তো ওরা হচ্ছে ওখানে অনেক বছর আগে মানুষকে গরু ছাগল দান করছিল, এন্ড দেন দে টেস্টেড, মানে ইভ্যালুয়েটেড আর কি, ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন যেটাকে বলে, যে এটার কি কোনো লাভ হইছে নাকি। তো এই যে লাভ হইছে নাকি না, এগুলো যে দেখা, কোনটা কি না কি, এইগুলোকে বেসিক্যালি, মানে এইগুলোর যে টেকনিক্সটা, এগুলো ইকোনোমেট্রিক্স থেকে আসে, সেটাই হচ্ছে আরসিটির। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা?
জি, বুঝেছি। আচ্ছা, তো আমরা একদম বেসিক থেকে একটু শুরু করি। তোমাদের এমনি মানে স্ট্যাটিস্টিক্স এর লেভেল কত? তোমরা কি ইয়ে পড়েছো, নর্মাল ডিস্ট্রিবিউশন? থিওরি লেভেলে যতটুকু পড়াইছে Yes, sir. আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন যতটুকু পড়ায় ততটুকু। কঠিন কিছু এই ক্লাসে পড়ানো হবে না অ্যাকচুয়ালি। ক্লাসটা একদম সিম্পলি রাখা হবে যাতে মানুষের ধরতে পারে, কারণ এই জিনিসটা নর্মালি পড়ানো হয় না বাংলাদেশে। আচ্ছা, আমরা একটু শুরু করি, দেখি। একটু আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? গাইজ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তা তোমরা তো জানো কোয়ান্টিটেটিভ মানে কি। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর ডিফারেন্স তোমরা জানো নাকি? কেউ আছে যে জানে না কোয়ান্টিটেটিভ মানে কি, কোয়ালিটেটিভ মানে কি? এই টার্ম গুলো একটু জানতে হবে আমাদের। এটা অনেকগুলো স্লাইড আমি রেডি করেছি, তো প্রত্যেকটা স্লাইড আস্তে আস্তে, আর আমি স্লাইড গুলো হয়তো দিয়ে দিব। কোনো প্রবলেম থাকলে তুমি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, একটার পর একটা পড়বা। আমি হয়তো তোমাকে একটু বলতেও পারি যে তুমি একটু গুগল করো ক্লাসের পরে, কারণ সব তো আর ক্লাসে বলা সম্ভব না। তো আজকে বেশি কিছু করব না, আজকে আমি জাস্ট স্টার্ট করি। যেটা হচ্ছে, মনে করো আরসিটির একটা টপিক কি হতে পারে। হ্যাঁ, এন্ড আরসিটি টপিকস মোস্টলি কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, আমাদের গোল হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখানে কোনো ধরনের কোয়ালিটেটিভ সোশ্যাল সায়েন্সের রিসার্চ হবে না। কেউ যদি সোশ্যোলজি স্টুডেন্ট হয়ে থাকো, এইখান থেকে এখনই বুঝে নাও যে এখানে কিন্তু কোয়ালিটেটিভ কোনো রিসার্চ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। তো কোয়ান্টিটেটিভ কেন? কারণ সবকিছুই নাম্বারসে এক্সপ্রেস করা হবে আমাদের এই ক্লাসে। এন্ড ইন্ডাকটিভ ডিডাকটিভ এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। রিসার্চ কোয়েশ্চেনটা কি হতে পারে, ঠিক আছে? তো একটা আরসিটির প্রবাবল রিসার্চ কোয়েশ্চেন কি হতে পারে, যেটা আমি মাত্র কিছুক্ষণ আগে বললাম, মেডিকেল সায়েন্স, রাইট? তো মেডিকেল সায়েন্সে কি হয়? ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দিলে কি হয়? মানুষের অসুখ কি চলে গেছে নাকি যায় নাই, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি, রাইট? এগুলো একটা রিসার্চ কোয়েশ্চেন হতে পারে। রিসার্চ হাইপোথিসিসটা একটু স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেনের চেয়ে। সেটা হলো, আমি যদি ভ্যাকসিন দেই, তাহলে আই এম এক্সপেক্টিং রিকভারি। ঠিক আছে, আমি যদি ভ্যাকসিন দিই, আই এম এক্সপেক্টিং রিকভারি। এটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে যে কিভাবে আমি হয়তো এই ডিজিজটা কিওর করতে পারবো। আচ্ছা, এরপর বাকি হচ্ছে লিটারেচার রিভিউ। তোমরা তো জানো লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়, করেছো আগে ইউনিভার্সিটি লেভেলে, আন্ডারগ্রেড লেভেলে, Yes, এসে sir. লেখার সময়। আচ্ছা, আচ্ছা, লিটারেচার রিভিউতে একটা রিসার্চ পেপারে কি কি করতে হয়? একটা লিটারেচার রিভিউ কেন করা হয়? Okay, first of all, we have to find out so many papers, not like so many, like which is related to my paper. Then I have to read out. After that, I have to write down some specific forms from the papers. আচ্ছা, কিন্তু লিটারেচার রিভিউ করা হয় কেন? স্যার, রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই Get করার জন্য। get the রাইট, idea, something like that. গ্যাপটা আইডেন্টিফাই করার জন্য। এটা যে বলছো সে কারেক্টটা বলছো। সো আমরা রিসার্চ করি বিকজ গ্যাপ আছে। ঠিক আছে, যদি কোনো কিছু রিপিট, নর্মালি রিসার্চ রিপিট করে লাভ নেই। রিপিট করা যেতে পারে ভ্যালিডিটি চেক করার জন্য। যে দেখছো লাস্ট টার্মটা, লেটস সে একটা এক্সপেরিমেন্ট রান করা হয়েছে ইউএসএ তে।
ওইটা কি বাংলাদেশেও কাজ করবে নাকি, এক্সটার্নাল ভ্যালিডিটি যেটাকে বলে সেটা টেস্ট করার জন্য আমি এক্সপেরিমেন্ট রিপিট করতে পারি, যেটাকে বলা হলো আরেকটা ওয়ার্ড আছে রেপ্লিকেশন। ঠিক আছে, রেপ্লিকেশন যদি অনেকবার করা যায় অনেক ডিফারেন্ট জিওগ্রাফিক রিজিয়নে, তাহলে সেটাকে তোমরা বলতে পারো যে সেটার এক্সটার্নাল ভ্যালিডিটি আছে। সো লিটারেচার রিভিউ আমরা করি টু ফাইন্ড গ্যাপস। আমি এমন কিছু বের করতে যাচ্ছি যেটা অন্যরা হয়তো কাজ করেনি ওইটা নিয়ে, বা একই জিনিসের উপরেই কাজ করতেছি বা ডিফারেন্ট ওয়েতে। কেউ হয়তো একই টপিক কোয়ালিটেটিভলি করেছে, আমি কোয়ান্টিটেটিভলি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তোমাকে বুঝতে পারতেছো কথাটা? লিটারেচার রিভিউ কিন্তু নট জাস্ট ফাইন্ডিং রেলেভেন্ট পেপারস। ওকে, রেলেভেন্ট পেপারস এক্স্যাক্টলি না, এটা ভুল ধারণা। ওকে, তো এগুলা জাস্ট বেসিক জিনিস। এগুলা এখানে আই ডোন্ট থিঙ্ক এখানে আমি যা বললাম এতক্ষণ তাই হচ্ছে এই পাওয়ার পয়েন্টে দেওয়া আছে। ওকে, কোয়ান্টিটেটিভ রিসার্চে অবশ্যই কোয়েশ্চেনার লাগে, হাইপোথেসিস লাগে, একটা বড় স্যাম্পল লাগে। তো কোয়েশ্চেনার বানানো নিয়ে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে আন্ডারগ্রেড লেভেলে? নো। Yes, sir. I have a little সেভাবে bit বানানো ideas. হয়নি। আচ্ছা, কখনো আহ, বানানো হয়নি? বানানো হয়নি, কিন্তু স্যার কনসেন্ট নেওয়ার মতো মানে কিছু এথিক্স যে মেনটেন করে কোশ্চেনিয়ার তৈরি করতে হয়, ওই ধরনের হ্যাঁ কিছু হ্যাঁ ধারণা তৈরি হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো কোয়েশ্চেনার কিভাবে বানাইতে হয় ওইটা নিয়েও অনেক কিছু আছে, ওইটা মেবি তোমাদেরকে পরে দেখাবো, মেবি একদম লাস্টে, এখন না। হ্যাঁ, সো বেসিক্যালি কোয়ান্টিটেটিভ রিসার্চে ডেফিনেটলি কোয়েশ্চেনার লাগবে, কোয়েশ্চেনার সব জায়গায় লাগে, বাট তাও আর কি বললাম যে রিকোয়ারমেন্টস কি কি হতে পারে। আচ্ছা, তো এই যে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, চারটার মিনিং আলাদা। কেউ কি জানো ডেসক্রিপটিভ মানে কি? ডেসক্রিপটিভ রিসার্চ কি বুঝায়? স্যার অত ইন ডিটেলসে ধারণা নেই, কিন্তু যতটুকু জানি সেটা হলো যে ফ্রিকোয়েন্সি গুলো আইডেন্টিফাই করা, যে একটা ঘটনা কয়বার হলো, সেটার উপর বেস করে একটা কনক্লুশন টানা, সেটাকে ডেসক্রিপটিভ বলা হচ্ছে। করেলেশন বলা হচ্ছে যে আমি যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করছি তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, তারা কি একজন আরেকজনের পজিটিভলি রিলেটেড, নেগেটিভলি রিলেটেড, নাকি নিউট্রাল অবস্থায় আছে। আর কোয়াসি এক্সপেরিমেন্টালটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, কোয়াজা এক্সপেরিমেন্টালটা হচ্ছে তোমরা ডিআইডি করেছো না স্যার। আন্ডারগ্রেডে? আচ্ছা, ডিআইডি হলো কোয়াজা এক্সপেরিমেন্টাল, আর এক্সপেরিমেন্টাল যেটা দেখতে পাচ্ছ একদম লাস্টে লিখে সেটাই হচ্ছে আরসিটি। ঠিক আছে, তো আমি একটু বলি আমাদেরকে যে এগুলোর মিনিং কি। ডেসক্রিপটিভ যেটা, ডেসক্রিপটিভ তুমি যেটা বলছো, যেই বললা সেটা এক্স্যাক্টলি ওটা না, ইট ইজ আ পার্ট অফ ইট। ডেসক্রিপটিভ ক্যান মিন, লেটস সে আমি একটা, মনে করো বাংলাদেশের পপুলেশন নিয়ে কিছু রিসার্চ করতে যাচ্ছি। ঠিক আছে, মনে করো বাংলাদেশের পপুলেশনে কয়জন 60 বছরের বড়, কত পার্সেন্ট, লেটস সে এভারেজ এইজ কত, বাংলাদেশে কয়টা মানুষ আছে, এইগুলো হলো ডেসক্রিপটিভ স্ট্যাটস। ঠিক আছে, ডেসক্রিপটিভ রিসার্চ মেইনলি রেফার্স টু, তোমরা যে স্ট্যাটস করছো না একদম বেসিক স্ট্যাটস, সেটাই হচ্ছে মোস্টলি ডেসক্রিপটিভ স্টাফ। ঠিক আছে, So, কোরিলেশনাল, হ্যাঁ বলো। so mean, media, standard deviation, then maximum হ্যাঁ হ্যাঁ, minimum. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইগুলা হচ্ছে ডেসক্রিপটিভ মানে রিসার্চ। ঠিক আছে, এইগুলা করা হয়, মনে করো ক্রাইম রেট, মনে করো ছেলে আর মেয়ে দুজনের ক্রাইম রেট আলাদা না, এগুলো আমি বের করতেছি, আলাদা আলাদা করে ডিসক্রাইব করতেছি যে ছেলেরা বেশি ক্রাইম করে, মেয়েরা কম ক্রাইম করে। তা আমি এগুলো একটা পেপারে ডিসক্রাইব করতেছি যে আমার এই পপুলেশনটা কিরকম বিহেভ করে। ঠিক আছে, কোরিলেশনাল ইজ ডিফারেন্ট। কোরিলেশনাল যেটা বললো, যে মেয়েটা বললো সেটা হচ্ছে, ও যেটা বললো সেটাই কারেক্ট, যে ওদের রিলেশনশিপটা কি,
পজিটিভ নাকি নেগেটিভ মোস্টলি, অ্যান্ড কতটুকু স্ট্রং। ঠিক আছে, স্ট্রেংথ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন মনে করো গরমকাল হলে আইসক্রিমের সেল বেড়ে যায়, তাই না? গরমকাল হলে আইসক্রিমের সেল বেড়ে যায়, তো অবশ্যই পজিটিভ একটা কোরিলেশন থাকতে হবে। এন্ড ওইটা কতটুকু স্ট্রং ওইটা বোঝা যাবে কতটুকু চেঞ্জ আসছে। আর যেটা দেখতেছি কজাল, কোয়াজাই এক্সপেরিমেন্টাল, সেটা হচ্ছে ডিআইডি, ডিফারেন্স ইন ডিফারেন্স। ঠিক আছে, এটা হলো এক ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস। তো মনে করো আমি তোমাদেরকে খুব ভালো একটা এক্সাম্পল দিই, যেটা আর কি সবাই, অনেক ইকোনমিস্টরা এটাকে সাইট করে, সেটা হচ্ছে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। তোমরা কি এই দুইটা দেশের ব্যাপারে শুনছো না? কোরিয়ান পেনিনসুলা, রাইট? ওরা আলাদা হয়ে গেছিল কেন? আইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে, তাই না? কমিউনিজম এন্ড ফ্রি মার্কেট। বাট বিফোর দ্যাট ওরা কিন্তু মোটামুটি একটা হোমোজিনিয়াস জাতি ছিল, তাই না? সবাই কিন্তু সেম সেম কালচার, সেম টাইপ, হোমোজিনিয়াস জাতি ছিল। তো আমার কি ওদেরকে জোর করে বা আমার কোনো অ্যাকশনের কারণে ওরা কি আলাদা হয়ে গেছে? না, ওরা আলাদা হয়ে গেছে ডিউ টু আদার এক্সটার্নাল ফ্যাক্টরস, নট বিকজ অফ মি। আমি যদি একটা রিসার্চার হই, দ্য রিসার্চার হ্যাড নো হ্যান্ড, তাই না? কোনো কাজ কিন্তু ছিল না। তাহলে সে কি করলো? সে দেখতেছে যে একটা হোমোজিনিয়াস জাতি কোয়াজা এক্সপেরিমেন্টাল রিসার্চ সে করতে পারবে এটার উপর, বিকজ ডিউ টু সাম এক্সটার্নাল ফ্যাক্টরস দে ওয়ার সেপারেটেড and they were treated with different elements after a certain period of time. So let's say কমিউনিজমটা হলো ট্রিটমেন্ট, ঠিক আছে? কমিউনিজমটা হলো ট্রিটমেন্ট, ফ্রি মার্কেটটা হলো তোমার কন্ট্রোল। তো সাউথ কোরিয়া হচ্ছে কন্ট্রোল আর নর্থ কোরিয়া হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ। তো আমি ধরে নিতেছি, অ্যাজিউম করতেছি সাউথ কোরিয়া নর্থ কোরিয়া আগে সব একই ছিল, কোনো ডিফারেন্স ছিল না। And then আমি দেখবো যে যেই বছর এক্সাক্ট যেই টাইমে কমিউনিজম টুক হোল্ড ওভার নর্থ কোরিয়া, ওকে, কমিউনিজম টুক ওভার, আমি দেখবো যে নর্থ কোরিয়াতে কোনো ডিফারেন্সেস আসছে নাকি। সাউথ কোরিয়া কিন্তু ওর ট্র্যাজেক্টরি ধরে রাখবে, তাই না? বিকজ অফ কন্ট্রোল। ও আগে পুরা কোরিয়া আগে অ্যাজিউম করলাম ফ্রি মার্কেট ছিল, সাউথ কোরিয়া এখনো ফ্রি মার্কেট, নর্থ কোরিয়া এখন ফ্রি মার্কেট নেই, ঠিক আছে, কন্ট্রোল মার্কেটে আছে। এখন আমি দেখব যে নর্থ কোরিয়ায় লেটস সে ইনকামের অবস্থা কেমন, মানুষের নিউট্রিশনাল অবস্থা কেমন, ম্যাল নিউট্রিশনের অবস্থা কেমন। আমি যদি ডিফারেন্স পাই, অ্যাকচুয়াল কোনো ডিফারেন্স আমি যদি পাই, সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি পাই, তখন আমি বলবো যে এই এক্সপেরিমেন্টের ইম্প্যাক্ট আছে, কোয়াজা এক্সপেরিমেন্টটা ইম্প্যাক্ট আছে। আর কজাল যেটা লাস্ট ফোর্থ যেই এটা দেওয়া আছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেটা হচ্ছে আরসিটি বেসিক্যালি। এটা বেসিক্যালি ইজ আরসিটি ইন দ্য সেন্স যে আমি তোমাকে ভ্যাকসিনের যে এক্সাম্পলটা দিলাম, তুমি যদি ওকে ভ্যাকসিন দাও, এটা তো তুমি নিজে করতেছো, তাই না? এটা তো আর ন্যাচারালি কেউ ভ্যাকসিন ওকে দিয়ে যাচ্ছে না, তুমি নিজে করতেছো, তুমি ভাগ করে দিতেছো মানুষকে, 200 জনের মধ্যে 100 জনকে হয়তো ভ্যাকসিন দিচ্ছ, আরো 100 জনকে তুমি হয়তো অন্য কোনো কিছু দিচ্ছ না। এইটাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হয়। আচ্ছা, এখন আমি মোটামুটি যা বললাম এটাই হচ্ছে এখানে লেখা থাকবে, এখানে কোনো কিছু মিস করেছি না। এই তো, ঠিক আছে। তো এখন হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ মোটামুটি করা হয় না ইকোনমিক্সে, ঠিক আছে? মুভিং ফ্রম ডেটা টু থিওরি, এই যে লাস্ট যে কথাটা, এটা খুব অল্প সময় করা হয়। নর্মালি আমরা থিওরি টু ডেটায় যাই, জিনিসের দাম বাড়লে ডিমান্ড কমবে, থিওরি দেখে আমরা ইন্ডাকশন করি, ঠিক আছে? তো না, সরি, ডেটা দেখে আমরা ইন্ডাকশনে যাই। আর আমি যেটার কথা বললাম যে আমি জানি যে অবশ্যই জিনিসের দাম বাড়লে ডিমান্ড কমা উচিত,
সেই রিসার্চটা যদি করতে চাই ওটা একটা ডিডাকটিভ অ্যাপ্রোচ হবে। তো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ নর্মালি করা হয় না। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ করা হয় যখন মনে করো আমি অনেক বড় বড় গ্রাফ দেখতেছি, আমি দেখতেছি যে কোনো একটা গ্রাফ অনেক উপরে উঁচু উঁচু হয়ে আছে, কিছুক্ষণ পর অনেক নিচে। আমি হয়তো তখন কিউরিয়াস হতে পারি যে এই গ্রাফটা এমন কেন। লেটস সে ইন্টারেস্ট রেট কেন আপ এন্ড ডাউন করতে থাকে, তখন আমি একটা ইন্ডাকটিভ রিসার্চ করতে পারি। কিন্তু একটা ডিডাকটিভ রিসার্চ হবে যে আমি এক্সপেক্ট করব যে ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, যদি হঠাৎ করে বাড়ানো হয়, তাহলে দেশে জিনিসপত্রে মানে গুডস এন্ড সার্ভিসেস এর ডিমান্ড কমে যাবে। সেটা আমরা ইকোনমিক থিওরি থেকে জানি, ডিডাকটিভ অ্যাপ্রোচ। সেটা হচ্ছে আমরা টেস্ট করার চেষ্টা করব তখন, যেটাকে সত্যি হয় নাকি। তো এই দুটা কথা বললাম। এখন রিসার্চ কোয়েশ্চেন মানে তোমরা বুঝতেই পারতেছো, তখনই বলছি। এখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা পরে দেখে নিও। পরে হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, যেটা বললাম এক্স্যাক্টলি রিসার্চ কোয়েশ্চেন না। রিসার্চ হাইপোথিসিস ইজ অ্যাকচুয়ালি ইনফর্মড বাই থিওরি। ঠিক আছে, আমার রিসার্চ কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট কজেস চেঞ্জেস ইন ডিমান্ড। তারপর আমি একটা রিসার্চ হাইপোথিসিস থিওরি থেকে আনলাম যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। আমি এমন একটা হাইপোথিসিস আনলাম। সো দিস আর মোস্টলি এডুকেটেড গেসেস। আমি যদি সিরিয়াসলি মানে একটা ওয়ার্ড বলতে চাই ইংলিশে, এডুকেটেড গেস ইজ বেসিক্যালি আ রিসার্চ হাইপোথিসিস। ওকে, কারো কি এখানে প্রশ্ন? এই পর্যন্ত কোনো প্রশ্ন আসছে? কেউ কোনো কোয়েশ্চেন? স্যার, রিসার্চ কোয়েশ্চেনটাকে আমরা যখন টপিক সিলেক্ট করি তখনই তৈরি করে নেই? রিসার্চ কোয়েশ্চেনটা ইজ মোস্টলি ইয়োর টপিক। ইয়েস, ইট ইজ বেসিক্যালি ইয়োর টপিক। কি স্যার? স্যার, ঠিক আছে, আমি যতদূর জানতাম যে স্যার কোয়ালিটেটিভে হচ্ছে আমরা রিসার্চ কোয়েশ্চেনটা রাখি, আর কোয়ান্টিটেটিভে হচ্ছে হাইপোথিসিস রাখি স্যার। আমার আন্ডারস্ট্যান্ডিং এ কি কোনো প্রবলেম আছে স্যার? হ্যাঁ, রিসার্চ কোয়েশ্চেন দুইটাতেই আছে। আচ্ছা স্যার। রিসার্চ কোয়েশ্চেন আসতে হবে না যে মনে করো তুমি জানতে চাও একটা দেশের আনএমপ্লয়মেন্টের ফ্যাক্টর কি কি, হুম হুম। এটা তোমার কোয়েশ্চেন হতে পারে, রাইট? জি দিস ইজ স্যার। আ কোয়েশ্চেন, দিস ইজ অ্যান জি স্যার। ইকোনমিক কোয়েশ্চেন। অবশ্যই এটা Yeah. কোয়ান্টিটেটিভ। আনএমপ্লয়মেন্ট মেজার করা যায়, আনএমপ্লয়মেন্ট মেজার করা যায়, অনেক কিছু মেজার করা যায়। আনএমপ্লয়েড মানুষ কেন হতে পারে? এডুকেটেড না, হুম হুম। বিজনেস নাই, হ্যাঁ, ইনভেস্টমেন্ট নাই, স্কিল। এগুলো সব নাম্বারস, হ্যাঁ। তাই না? তারপরে তুমি রিসার্চ একটা হাইপোথিসিসে গেলা, ঠিক আছে, তুমি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস তুমি ধরলা আনএমপ্লয়মেন্টের থিওরি থেকে, এডুকেশন। তখন তুমি একটা কোয়েশ্চেন, আরেকটা একটু স্পেসিফিক কোয়েশ্চেন আসলো, ডাজ মানে ল্যাক অফ এডুকেশন কজ আনএমপ্লয়মেন্ট। Yes, sir. ঠিক আছে, জি এন্ড স্যার। দেন তুমি হাইপোথিসিসটা ফাইনালাইজ করবা ফ্রম থিওরি। থিওরি তোমাকে কি বলে, কি মনে হয় এডুকেশন কম হলে আনএমপ্লয়মেন্ট বেশি হওয়ার কথা নাকি কম? স্যার, আনএমপ্লয়মেন্ট স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা, তবে বেশি এটার হওয়ার সাথে তো কথা। স্যার আহ, হ্যাঁ, জি স্যার, আরো জিনিস এডুকেশন আছে, কম হয়। জি স্যার। রাইট স্কিল, স্কিল রিলেটেড আছে স্যার। রাইট। সো আমি কি করবো, আমি হাইপোথিসিসটা ফর্ম করলাম যে এডুকেশন যদি বাড়ানো হয় আনএমপ্লয়মেন্ট কমবে। এইটা হলো আমার হাইপোথিসিস। ঠিক আছে, জি স্যার। এটা এটা কিন্তু এক্স্যাক্টলি রিসার্চ কোয়েশ্চেন না। ওকে, হুম। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস, এনিওয়ান? আচ্ছা, এই যে আমি যে একটা কথা বললাম না যে রেপ্লিকেট রিসার্চ, মনে করো আমেরিকায় একটা জিনিস সত্যি হইলো, ঠিক আছে, মনে করো আমেরিকায় এডুকেশন বাড়াইলে আনএমপ্লয়মেন্ট কমে, and ও দেখলো এটা ট্রু, সেটা কি বাংলাদেশেও হবে? নাও হতে পারে, রাইট? হুম হুম স্যার। মেবি বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি নাই যেটার এডুকেশন দরকার, ক খ গ ঘ জানলেই হয়েছে, হতে পারে না? তাহলে ওইটার ভ্যালিডিটি খুব হাই হবে না। ঠিক আছে, ওই রিসার্চটার ভ্যালিডিটি ইন্টারনালি ভ্যালিড,
আমেরিকায় যেহেতু করা হয়েছে এক্সপেরিমেন্টটা, দেখা হয়েছে, তাহলে ওটা ইন্টারনালি ভ্যালিড অনলি, এক্সটার্নালি ভ্যালিড না, কারণ বাংলাদেশে হয়নি। তো হাইপোথিসিসে এই যে দেখো আমরা অনেক কিছু, এই যে রিলেশন বিটুইন ভ্যারিয়েবলস, ওই যে আনএমপ্লয়মেন্ট এন্ড এডুকেশন, provides a statement deduced from theory, right? তুমি থিওরিটিক্যালি ভাবলা না যে যদি এডুকেশন কম হয় আনএমপ্লয়মেন্ট বেশি হওয়ার কথা, কারণ ওকে হায়ার করবে কে? তো থিওরি থেকে তুমি একটা হাইপোথিসিস ফর্ম করবা, ঠিক আছে? এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, থিওরি থেকে হাইপোথিসিস আসে। ওকে, র্যান্ডমলি হাইপোথিসিস কেউ মেক করতে পারে না। তুমি হয়তো প্রথমে ভাবতে পারো একটা রিসার্চ কোয়েশ্চেন হতে পারে আনএমপ্লয়মেন্ট এন্ড এডুকেশনের রিলেশনশিপ কি, সেটা একটা রিসার্চ কোয়েশ্চেন, বাট হাইপোথিসিসটা থিওরি বেসড হতে হবে। আনএমপ্লয়মেন্ট কমবে যদি এডুকেশন বাড়ে। ক্লিয়ার গাইস? আচ্ছা, এই যে এখন তোমরা এই এক্সাম্পলটা একটু দেখো, আমি যেভাবে বলছি এরকমই না? দেখো রিসার্চ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইনক্রিজিং ট্যারিফস অন এগস ইম্পোর্ট? আমি তো জানি না, কোনো আইডিয়াই নেই, আমি ভাবতেছি এটা নিয়ে আমি চিন্তা করব। তারপরে আমি থিওরি থেকে জানি ট্যারিফ উইল ইনক্রিজ ডোমেস্টিক প্রাইস, ঠিক আছে? তারপরে আমরা টেস্ট করব, রাইট? ওইটাই হচ্ছে রিসার্চের বড় পার্টটা, টেস্ট করা যে এটা কি আসলে এটা সত্যি হয় নাকি। ওকে, স্যার রিসার্চ কোশ্চেন কি রিসার্চ অবজেক্টিভ সিমিলার নাকি? রিসার্চ কোয়েশ্চেন কি রিসার্চ না, রিসার্চ কোয়েশ্চেন রিসার্চ অবজেক্টিভ সেম না। আর এগুলো অনেক ইন্টারচেঞ্জেবল টার্মস, ঠিক আছে? তুমি মনে করো, আমি অনেস্টলি কথা বলতে আই ডোন্ট নো হোয়াট ইজ রিসার্চ অবজেক্টিভ। আমি যখনই একটা রিসার্চ পেপার পড়ি, আমি ভাগ করে নিতে পারি যে রিসার্চ কোয়েশ্চেন কোনটা এন্ড রিসার্চ হাইপোথিসিস কোনটা, ঠিক আছে? রিসার্চ অবজেক্টিভ কুড মিন আ লট অফ থিংস। It could mean to find out if the hypothesis is true or not. It could also mean to find out the answer to the research question. ঠিক আছে? সো অনেক টার্মস আছে, সবচেয়ে সিম্পল টার্ম হলো এই দুইটাই, রিসার্চ কোয়েশ্চেন আর রিসার্চ হাইপোথিসিস, ঠিক আছে? আমরা একদম সিম্পল ভার্সনে আছি আপাতত। স্যার তাহলে একটা রিসার্চ পেপারে আমি রিসার্চ কোশ্চেনটা কোথায় খুঁজে পাবো স্যার? রিসার্চ কোয়েশ্চেনটা কোথায় খুঁজে পাবে? এক্স্যাক্টলি টাইটেলে। আচ্ছা আচ্ছা, টাইটেলটাই রিসার্চ কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হাইপোথিসিসটা হচ্ছে তুমি যখন একটা নিচে যাবা, হুম মনে করো অনেকগুলো নাম্বার থাকে না, গ্রাফ থাকে না, হুম তার আগে একটা ওরা দেখবা হাইপোথিসিস ফর্ম করে সব ইকোনমিক্স পেপারে, যেগুলো কজাল আর কি, সব না, মানে কজাল পেপারসে মোস্টলি, ঠিক আছে? আচ্ছা, হুম কোরিলেশনাল পেপারেও হইতে পারে। হ্যাঁ, মনে করো আনএমপ্লয়মেন্টের কারণে, না এডুকেশনের কারণে আনএমপ্লয়মেন্ট কমতে পারে, এটা কজাল নাও হইতে পারে, কোরিলেশনও হইতে পারে না? বাট অবশ্যই। কোরিলেশন থিওরি আমি ভাবতে পারি যে আচ্ছা মেবি দেয়ার ইজ আ নেগেটিভ রিলেশনশিপ, ওইটা Right. একটা হাইপোথিসিস, ঠিক আছে? হুম ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? এই ক্লাসটা কিন্তু গাইস খুবই সিম্পল। অন্য, আমি জানি না অন্য সুপারভাইজাররা কিভাবে, এই ক্লাসটা খুবই সিম্পল এন্ড খুবই মানে রিল্যাক্স, ঠিক আছে? এটা জাস্ট টু গিভ ইউ অ্যান ইন্ট্রোডাকশন টু রিসার্চ, ডেভেলপমেন্ট রিসার্চ অ্যাকচুয়ালি, নট অল রিসার্চ। আমি মনে করি অনেক কিছুই পারি না ইকোনমেট্রিক্স এর, আমি ইকোনমেট্রিক্স এর স্টুডেন্ট না, ইনফ্যাক্ট বাংলাদেশে ইকোনমেট্রিক্স মেবি কোথাও ভাবে পড়ায়ও না, ঠিক আছে? ইকোনমিক্স এর স্টুডেন্ট আমি। সো আমি ইকোনমেট্রিক্স এর সব জানি না, আমি তোমাকে সব রিসার্চ পেপার শিখাইতে পারবো, আমি তোমাকে জাস্ট বুঝাইতে পারবো একটা ডেভেলপমেন্ট ইকোনমিক্স পেপার কিভাবে পড়তে হয়, ঠিক আছে? কেন সে এটা এভাবে করছে, আমরা একটা পেপার পড়া শিখবো আর কি। তোমরা কি কথাটা বুঝতেছো আমার? এই ক্লাসের অবজেক্টিভটা কি? একটা পেপার কিভাবে পড়তে হয়, এন্ড আস্তে আস্তে আরো ডেভেলপ করবা। কারণ দেখো আমি নিজেও আরসিটি নিয়ে অনেক কিছু জানি না, এই জিনিসটা কিন্তু একটা ভাস্ট জিনিস, ডেভেলপমেন্ট অনেক বড় একটা জিনিস। আমি হচ্ছে জাস্ট তোমার একটা মেসেঞ্জার, তোমাদেরকে এই কনসেপ্টটা শিখাইতেছি, ঠিক আছে? ওকে,
তো লিটারেচার রিভিউ বেসিক্যালি মিক্স অফ বোথ। একটা হলো আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে মোটামুটি কি কাজ করা হয়েছে, অ্যান্ড লেটিং দি রিডার নো যে গ্যাপটা কি। ওকে, এই যে this is important because we do not want to repeat research unless we need it for replication purposes, ঠিক আছে? এই যে দেখো, এই যে লেখাই আছে unless there is a good reason for doing so with a new population। ওই যে আমি বললাম না আমেরিকার কথা আর বাংলাদেশের কথা, আমেরিকায় হলে বাংলাদেশেও যে হবে এটা আমি বলতে পারি না। এক বস্তিতে হলে আরেক বস্তিতেও হবে, এটা কি বলা যাবে? না এক স্যার। বস্তির মানুষ হয়তো ফুটবল মজা বেশি করতে পছন্দ করে, ঠিক আছে, স্পেনথ্রিফট। আরেক বস্তির মানুষ হয়তো পড়াশোনা করতে বেশি পছন্দ করে, হইতেই পারে, অনেক কারণে এটা হইতে পারে, আই ডোন্ট নো, চেক করতে হবে অলওয়েজ, ঠিক আছে? ইউ ক্যান নেভার মেক অ্যাজাম্পশনস রিসার্চে, এন্ড তুমি যদি কোনো অ্যাজাম্পশন মেক করো এটা বলতে হবে, ঠিক আছে? তুমি যদি না বলো সুপারভাইজার, মানে অ্যাকচুয়ালি এখানে সুপারভাইজার মানে হলো একদম হাই লেভেল পিএইচডি করা, যে সে তোমাকে আটকায় দিবে যে ইউ মেড অ্যান অ্যাজাম্পশন হিয়ার, ঠিক আছে? ওকে, এখানে আমরা আই থিঙ্ক মোটামুটি সবই বলছি। এই যে গ্যাপের কথাটা এখানে লেখা আছে, স্ট্যাটাস অফ দ্য প্রবলেম, এই তো মানে গ্যাপই আর কি। জাস্টিফাই দ্য রিসার্চ, হ্যাঁ মোটামুটি একই কথাই আর কি। এইটা আমি মেবি তোমাদেরকে দিয়ে দিব নেক্সট ক্লাস। আজকে তো হইলো জাস্ট একটা ইন্ট্রোডাকশন। তোমরা এটা একটা ভালো লিটারেচার রিভিউ, এটা তোমরা পড়ো। এন্ড আমি দেখি এখানে আর কি জানি আছে। নিউট্রালিটি, ভ্যালিডিটি, এই লিঙ্ক গুলো দিয়ে দিব, পরে এসো এগুলো। এন্ড ওকে, একটু নিউট্রালিটি জিনিসটা বোঝার চেষ্টা করি। কেউ কি বুঝো নিউট্রালিটি কি, রিসার্চে কেন দরকার? এনিবডি, নিউট্রালিটি মানে কি? স্যার, যিনি রিসার্চ করছেন তার আনবায়াসড থাকাটাকেই কি নিউট্রালিটি বলা হচ্ছে, যাতে করে আমার রিসার্চের আউটপুটে কোনো ধরনের আমার ব্যক্তি মনোভাব প্রভাবিত না করে? রাইট, এক্স্যাক্টলি। এন্ড অলসো শুধু এটা না, মনে করো তুমি একজনকে জিজ্ঞাসা করতেছো একটা কোয়েশ্চেন, হ্যাঁ, মনে করো একটা জি এলাকায় একটা ঘটনা হয়েছে, ওই ঘটনার মনে করো সাইড দুইটা, তুমি মানুষের পার্সপেক্টিভ জানতে চাও, ঠিক আছে? একটা মনে করো খারাপ ঘটনা হয়েছে, একটা পার্টি করছে আর একটা পার্টির সাথে। তো তুমি যদি তোমার রিসার্চ পেপারে শুধু একটা পার্টির মানুষকেই জিজ্ঞাসা করতে থাকো যে তোমার পার্সপেক্টিভ কি অন দ্য সিচুয়েশন, হুম। ও তোমাকে বায়াস রেসপন্স বারবার দিবে না? জি স্যার। তুমি কিন্তু বায়াস না, না। তোমার সাবজেক্ট গুলা বায়াস, রাইট? সো এটা হুম মাথায় হুম। রাখতে হবে। এটার কি বলে, মানে উই হ্যাভ টু ইনক্রিজ দ্য ভ্যারিয়েশন বাড়াইতে হবে না, পার্টি এ এন্ড জি পার্টি স্যার। বি দুইজন থেকে আমার মানুষ নিতে হবে, জি ঠিক স্যার। আছে? ওকে, জি স্যার। Sir, is it হ্যাঁ, needed in a econometrics paper? Like ইজ ইট আমরা নিডেড যখন ইন, বলো। Sir, আমরা যখন হচ্ছে আপনার আদার্স কোনো টপিক নিয়ে রিসার্চ করি, ফর এক্সাম্পল সোশ্যাল সায়েন্স or আর্টস সামথিং লাইক ইট, তখন হচ্ছে আমরা যেটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন এন্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ফেস টু ফেস করি। সো ওইখানে আমার মনে হয় একটু বায়াস টাইপসের কোয়েশ্চেন করা হয় বা নিউট্রাল থাকা যায় না। সো সেমলি যখন আমরা ডেটা নিয়ে কাজ করি তখনও কি এটা এফেক্টিভ? হ্যাঁ, এটা আসতে পারে, প্রবলেমটা আসতে পারে। আম লেটস সে আমি একটা, এখন একটু মনে পড়তেছে না, আবার এই জিনিসটা আছে। ওকে, হুম, মনে করো
স্মোকিং, ঠিক আছে? স্মোকিং কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানে সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট জিনিস না, তাই না? এন্ড কে কতবার স্মোক করে এটাকে কোয়ান্টিফাই করা যায় না, এটা কিন্তু একটা নাম্বার, রাইট? মনে করো আমি একটা ডেসক্রিপটিভ রিসার্চ করতে চাচ্ছি, তুমি যদি একটা লোককে বলো আপনি কয়বার মানে স্মোক করেন, কয়বার সিগারেট খান দিনে বা সপ্তাহে, সে কি তোমাকে বায়াসড একটা অ্যান্সার দিবে নাকি আনবায়াসড অ্যান্সার দিবে? Hopefully biased. হোপফুলি না, হোপ তো করবা আনবায়াসড দিবে, বাট মোস্ট লাইকলি বায়াসড, তাই না? তোমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি সিগারেট খান, মনে করো তুমি খাও, তুমি বলবা? মোস্ট লাইকলি বলবা না। আর তুমি মনে করো সপ্তাহে 5 বার খাও, তুমি কি বলবা 5 বার খাই? তুমি বলবা 2 বার খাই। তাহলে এখানে বায়াস ইন্ট্রোডিউস হয়ে গেল না? তো আমি মনে করো জানতে চাই যে সিগারেট স্মোকিং এর ইম্প্যাক্ট কতটুকু, হ্যাঁ, অন লেটস সে লাং ক্যান্সার। তোমরা সবাই আমাকে খুব স্মল ভ্যালুস বলবা না গাইজ? Yes, তোমরা sir. সবাই তোমরা সবাই আমাকে অনেক স্মল ভ্যালুস বলবা না? তখন কি আমি কি মনে করব স্মোকিং হ্যাজ নো ইম্প্যাক্ট অন লাং ক্যান্সার? এটা আমার কনক্লুশন এসে পড়বে না? জি স্যার, সম্ভাবনা খুব বেশি। রাইট, মনে করো আহ অনেক জনের ক্যান্সার আছে, এন্ড যাদের ক্যান্সার আছে তারাই মনে করো অনেক সিগারেট খায়, ওরা আমাকে বলতেছে না ভাই আমি খাই না, ঠিক আছে? আর যাদের লাং ক্যান্সার নাই তারা তো বলবেই খাই না, ঠিক আছে? আমি ধরলাম যে সিচুয়েশনটা এরকম, তখন আমার রিসার্চ পেপারে কি আউটপুট আসবে যে কেউই সিগারেট খায় না এন্ড লাং ক্যান্সার একটা র্যান্ডম একটা জিনিস, তাহলে কি এটা ভালো রিসার্চ হবে? না স্যার, ডেফিনেটলি না। ওকে, আই হোপ তোমরা এখন বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু সোশ্যাল সায়েন্সও দরকার, ইকোনমিক্সও দরকার। না মানে ইকোনমিক্স না, মানে এনি ডেভেলপমেন্ট ইকোনমিক্স অর আদার ইকোনোমেট্রিক্স। আচ্ছা, ভ্যালিডিটি যেটা বললাম সেটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি এন্ড এক্সটার্নাল ভ্যালিডিটি। সেটা হচ্ছে যে ইন্টারনাল ভ্যালিডিটি হচ্ছে তুমি একটা সার্টেইন পপুলেশন, লেটস সে বাংলাদেশের একটা বস্তির মধ্যে একটা আরসিটি করলা, তুমি দেখলা যে মানুষকে মাসে মাসে যদি 2,000 টাকা দেওয়া হয়, পাওয়া গেছে যে মেয়েদের স্কুলে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, ঠিক আছে? মেয়েদের স্কুলে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। ওকে, এটা এই বস্তির জন্য ট্রু, তুমি পাইলা। আর যদি না পাও, এটা না পাও, তাহলে ইন্টারনাল ভ্যালিডিটি 0। ইন্টারনাল ভ্যালিডিটি যদি 0 হয়, হাই চান্স যে এক্সটার্নাল ভ্যালিডিটিও 0 হবে। বাট ইন্টারনাল ভ্যালিডিটি মনে করো আছে, তুমি দেখলা যে বস্তিতে টাকা দিলে ফ্যামিলিকে মেয়ে বাচ্চাকে স্কুলে পাঠানোর প্রবাবিলিটি বাড়ে। ডু ইউ থিঙ্ক এটা করলে আমেরিকাতে সেম কাজ হবে? না। হবে না, কারণ ওদের অলরেডি যায়, তাই না? ওরা অলমোস্ট, ওদের এগুলো সব বাধ্যতামূলক অলমোস্ট, এন্ড ওরা সবাই মোটামুটি যায়। আমাদের দেশে হলো চাইল্ড লেবারে ঢুকাই দেয়, আমেরিকা এগুলো অ্যালাউড না। সো ইট ওয়ন্ট ওয়ার্ক। ইন্টারনাল ভ্যালিডিটি আছে বাট এক্সটার্নাল ভ্যালিডিটি নাই, এরকম এক্সপেরিমেন্টাল। ইনফ্যাক্ট এটা অলওয়েজ হয়, বিকজ দেশ আলাদা, ঠিক আছে? যখন খুব বড় জিওগ্রাফিক ডিস্টেন্স দূরে চলে যাবে, তখন হচ্ছে এই ইস্যুটা ডেফিনেটলি শো আপ হবে যে এটার মধ্যে কোনো এক্সটার্নাল ভ্যালিডিটি নাই। ওকে, অলসো জিওগ্রাফি কি বা কেন, তোমরা তো বনানী চিনো, রাইট? বনানীর পাশে একটা বস্তি আছে না, রাইট? গোডাউন বস্তি আছে না বনানীর? একটা, তোমরা তো জি স্যার। জানোই বনানী একটা বড়লোক জায়গা। তো ওই বড়লোক জায়গায় তুমি যদি 2,500 টাকা দাও একটা ফ্যামিলিকে মান্থলি, আর বস্তির একটা মানুষকে যদি 2,500 টাকা দাও মান্থলি, ডু ইউ থিঙ্ক ইম্প্যাক্ট সেম আসবে? একটা কোটিপতির জন্য ওই 2,500 টাকার কোনো ইম্প্যাক্ট আছে? না। না। ওর জন্য একটা পড়ছো না তোমরা আন্ডারগ্রেডে, ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস? রেট অফ রিটার্নস, জি স্যার। রাইট, ওর রেট অফ রিটার্ন থাকবে না,
ঠিক আছে, ওর কোনোই রেট অফ রিটার্ন কোনো মানে হ্যাঁ নাই, বেসিক্যালি নাই। কিন্তু একটা মানে খুব পোর একজন যে খুব মানে ডেস্টিটিউট অবস্থা, তার অবশ্যই লাগবে, তাকে এটা ডেফিনেটলি হেল্প করবে। তার মানে ইন্টারনাল ভ্যালিডিটি ইন আসলাম মে নট ট্রান্সলেট টু এক্সটার্নাল ভ্যালিডিটি টু আ মিডল ক্লাস নেইবারহুড। এটা কি তোমরা বুঝতে পারতেছো গাইজ? এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন এই জিনিসটা নিয়ে? আচ্ছা, কোয়েশ্চেন নাই। এখানে আমি যেটা বললাম এই যে মোটামুটি একই কথাই এখানে। স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশন ভ্যালিডিটি, এটা এটা আমরা পরে দেখবো, এটা হচ্ছে অ্যাজ উই স্টার্ট লার্নিং আরসিটি এন্ড অল দ্যাট। ওকে, রিলায়েবিলিটি। আচ্ছা, এই যে গেসিং ওয়ার্ডটা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো কাউকে বলো যে আপনি 6 মাস আগে কোনো ডাক্তারের কাছে গিয়েছেন, এটা কি মানুষের মনে থাকে নর্মালি? বা 6 মাস আগে আপনি কতটুক ভাত খাইতেন আর এখন কতটুক ভাত খান, কত গ্রাম, এই ডিফারেন্স গুলা কি মানুষের মনে থাকে? না। না, এগুলা কিন্তু রিলায়েবল অ্যান্সার না। এগুলাকে আমরা বায়াসড বলতেছি না, বিকজ হি ইজ ট্রাইং টু গিভ ইউ দ্য বেস্ট পসিবল অ্যান্সার, তাই না? তাই এটাকে আমরা বায়াস বলতেছি না, আমরা এগুলাকে আনরিলায়েবল বলতেছি, মানে ক্যাটেগরাইজ করতেছি আলাদা জিনিসে। কারো হয়তো কোয়েশ্চেন আসতে পারে ওয়াই নট জাস্ট কল ইট বায়াসড? বায়াস না, কারণ এখানে কারো কোনো ইন্টারেস্ট নাই। তোমায় মিথ্যা কথা বলে লাভ আছে? ও কতটুকু ভাত খাইছে আগে বল, রাইট? ও কয়বার ডাক্তারের কাছে গেছে, তোমাকে তো কেন কেন বলতে চাবে না? তা এমন কিছু না, ঠিক আছে? ওকে, তো এই যে এই ফোর্থ কথাটা দেখো, রিলায়েবিলিটি কিভাবে বাড়াইতে পারি একটা মানুষের ওয়েট মেশিনের কথা। যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার ওয়েট কত, যদি জিজ্ঞাসা করি, দ্যাটস নট ভেরি রিলায়েবল, কারণ এটা হয়তো একদিনেও চেঞ্জ হয়ে যেতে পারে। অনেকে অনেক খাইছে এর আগের দিন, হতে পারে না? বা এই সপ্তাহে অনেক খাইছে, 1 কেজি 2 কেজি খুব ইজিলি বেড়ে যায়। তো হোয়াট আই এম গানা ডু ইজ ব্রিং মানে ব্যালেন্স ওয়েট স্কেল, তোমার ওয়েট মাপবো এন্ড দেন ডান। এটা একটা রিলায়েবল একটা ডেসক্রিপটিভ স্ট্যাট আমি পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, রিলায়েবিলিটি এন্ড কনসিস্টেন্সি, তোমরা কি এই ডিফারেন্সটা জানো? এখানে একটা আসলে ক্লাসটা জুমে নিলে খুব ভালো হতো। এটা একটা নেক্সট ক্লাস আমরা দেখাবো শুরু করার আগে। এপিএ স্টাইল, আই থিঙ্ক এটা তোমরা পারো। কেউ আসছো যে পারো না এপিএ স্টাইল লিখতে, রেফারেন্স করতে? তুমি সবাই পারো। কোরিলেশন কি, কজেশন কি, আর ওই কনসিস্টেন্সি কি, কি, এটা আমরা নেক্সট ক্লাস দেখবো। ঠিক আছে গাইজ, আজকের জন্য আমাদের শেষ। তাহলে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। আমরা বেসিক্যালি কিছুই ধরিনি এখনো, মানে আমরা ম্যাথসে যাই নাই বা মডেলে যাই নাই, বাট আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম যে হোয়াট ইজ রিসার্চ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট রিসার্চ আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার নাম্বারটা আমি হয়তো দিয়ে দিতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সটে দিয়ে রাখছি। আর আর কি দিব, আমার ইমেলটা দিয়ে রাখি। কোনো কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই। আর কি দিব? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।